আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে প্রথম ক্লাস, যেখানে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা এই প্রশিক্ষণ থেকে কী কী বিষয় শিখব এবং সবার সাথে পরিচিত হওয়ার জন্য চেষ্টা করেছি। আজকে ইতিমধ্যে কামরুজ্জামান রিফাত ভাই কন্টেন্ট রাইটিং সম্পর্কে বা আমরা কিভাবে একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে পারবো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি সেই বিষয়গুলোকেই খুবই সংক্ষেপে অল্প সময়ের ভিতর তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন এবং সেগুলোর আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। আমি গতকালকে আলোচনা করেছিলাম বা আজকেও কামরুজ্জামান রিফাত ভাই আলোচনা করেছেন যে বিজনেসের জন্য কন্টেন্টের প্রয়োজনীয়তা। এটার জন্য আমি এক কথা যদি বলতে চাই, আবার একটু রিপিট করে, যে আমরা যদি আজকে সারাদিন আমরা কতবার গুগলে সার্চ করেছি বিভিন্ন তথ্য ইনফরমেশন জানার জন্যে, অথবা আজকে সারাদিনে আমরা একটু বিনোদন নেওয়ার জন্য হোক বা শেখার জন্য হোক, যে কোনো কারণেই হোক, ইউটিউব, গুগল বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হোক না কেন, সেখানে আমরা কতবার বিভিন্ন ভিডিও ক্লিক করেছি এবং সেই ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করেছি, এবং বিভিন্ন ইমেজ বা পিকচার বিভিন্ন জনের পোস্টকৃত সেগুলো দেখার কতবার চেষ্টা করেছি, বিভিন্ন কন্টেন্ট কতবার চেষ্টা করেছি পড়ার জন্যে। আমরা এখান থেকে যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে বিজনেসের জন্যে বা এই কন্টেন্ট রাইটিং কতটুকু গুরুত্বপূর্ণ। আগামী 5 বছর পর এটার প্রয়োজনীয়তা আরও ব্যাপক হারে বেড়ে যাবে। তাই আমরা যদি এখন থেকে সচেতন হই এবং আমরা যদি নিজেদেরকে একজন কন্টেন্ট রাইটার হিসেবে তৈরি করতে চাই তাহলে এটা পসিবল। হ্যাঁ, তবে বর্তমান সময় যেহেতু খুবই প্রতিযোগিতা এবং কম্পিটিশনের মার্কেট, সেক্ষেত্রে আমাদেরকে যদি প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে তৈরি করতে চাই সেজন্য আমাদের বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন বিষয়ের প্রতি। তার মধ্যে থেকে সবথেকে বেশি যেটা করতে হবে, নিজেকে তৈরি করার জন্যে সবসময় নিজেকে আপডেট করার চেষ্টা করতে হবে, সবসময় নিজেকে শেখার, জানার, বোঝার, রিসার্চ করার সেই মনোযোগ বা সেই মানসিকতা থাকতে হবে। তবেই আমরা ভালো কন্টেন্ট রাইটার হিসেবে তৈরি হতে পারবো। দেখুন, আমি কালকে আলোচনা করেছিলাম যে কন্টেন্টের উপকারিতা, যে আমরা যে কন্টেন্ট লিখব, বিভিন্ন কন্টেন্ট, সেটা ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট যে আমরা তৈরি করব, সেটার আসলে উপকারিতা কি। আমি সেখানে 4টে বিষয় তুলে ধরছিলাম। যেহেতু আমরা এখানে যারা যুক্ত আছি অধিকাংশই আমরা অনলাইন বা ই কমার্স হোক বা এফ কমার্স হোক বিজনেসের সাথে জড়িত আছি, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে এই সেক্টরগুলোকে কেন্দ্র করে আমি 4টা উপকারিতার কথা বলেছিলাম। নাম্বার 1 হচ্ছে যে আমরা আমাদের যে টার্গেট কাস্টমার বা অডিয়েন্স আছে, আমরা কিন্তু তাদের নজর কাড়তে পারবো যদি আমরা তাদেরকে আকর্ষণ করতে পারি, তাহলেই আমাদের বিজনেসের ক্ষেত্রে ভালো ফলাফল আসবে। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি ভালো কন্টেন্ট লিখতে পারি, এটার মাধ্যমে আমাদের যে উপকারিতাটা আসবে সেটা হচ্ছে আমাদের যে কাস্টমারগুলো আছে, আমাদের টার্গেটকৃত কাস্টমার যারা আছেন, তাদের আস্থা অর্জন করতে পারবো। কেন, কিভাবে আস্থা অর্জন করতে পারবো? যে আমরা যখন নিয়মিত বিভিন্ন কন্টেন্ট, সেটা মোটিভেশন কন্টেন্ট হোক, ফানি কন্টেন্ট হোক, বিভিন্ন তথ্য ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রে হোক, বিভিন্ন কন্টেন্ট যখন নিয়মিত আমরা দিব এবং যখন একজন কাস্টমার, সে হতে পারে আমার প্রোডাক্ট এর যে কাস্টমার, হতে পারে সে আমার একজন পাঠক, যে ক্ষেত্রেই হোক, সে কিন্তু তখন নিয়মিত যখন আমাকে পড়বে, আমার পোস্টগুলো পড়বে, কন্টেন্টগুলো পড়বে, তখন কিন্তু অটোমেটিক আস্তে আস্তে কিন্তু আমার প্রতি তার একটা আস্থা অর্জন হবে। 3 নম্বর হচ্ছে যে আমরা যখন ভালো প্রফেশনাল কন্টেন্টের মাধ্যমে যখন নিয়মিত আমাদের প্রোডাক্ট আর মার্কেটিং করব, ঠিক তখন আমাদের সেলসের যেই গতি সেটা কিন্তু বহুগুণ বৃদ্ধি হবে। কেন বহুগুণ বৃদ্ধি হবে? যে যখন আমি ভালো কন্টেন্টের মাধ্যমে আমার প্রোডাক্টের ডিটেলস আমি তুলে ধরতে পারবো, আমি প্রচার প্রসার করতে পারবো, তখন কিন্তু আমার সেল বাড়বে, কারণ তাদের আমার প্রতি একটা আস্থা তৈরি হবে। আমার প্রথম যে একটা বলছি যে প্রথম উপকারিতা, আমি তাদের নজর কাড়তে পারবো, তাদেরকে আকৃষ্ট করতে পারবো। 2 নম্বর যে তাদের আস্থা অর্জন করতে পারবো। যখন আস্থা অর্জন হয়ে গেছে আমাকে সবসময় ফলো করার কারণে, তখন কিন্তু অটোমেটিক আমার কাছ থেকে তারা পণ্য ক্রয় করবে। 4 নম্বর হচ্ছে যে পুরাতন যে সমস্ত আমাদের কাস্টমার আছে তাদের আস্থা ধরে রাখতে পারবো। কিভাবে?
যে আমি যখন নিয়মিত পোস্ট করব বিভিন্ন কন্টেন্ট, যেটা যখন আমার কন্টিনিউ থাকবে, তখন কিন্তু সে আমার প্রতি আস্থা এমনিতে রাখবে। কীভাবে? যে আমি যদি আজকে একদিন পোস্ট করি আর ১ সপ্তাহ পর্যন্ত পোস্ট না করি, তখন কিন্তু দেখা যাবে কি যে সে আমাকে কন্টিনিউ দেখতে পাচ্ছে না। তখন আমার প্রতি একটা আস্থা থাকবে না যে এই লোক তো প্রফেশনালি ব্যবসায়ী না, সে তো উদ্যোক্তা না। আজকে পাওয়া গেলে কালকে পাওয়া যায় না। সুতরাং তার প্রতি বিশ্বাস রাখা যায় না। সে যেকোনো সময় নাই হয়ে যেতে পারে বা বিজনেস থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং আমরা এখান থেকে এটার শিখতে পারলাম যে এটার উপকারিতা কী, কী জানতে পারলাম। তারপর যদি আসি যে কন্টেন্টের কিছু কৌশল, যেটা আমি গতকালকে বলেছিলাম, ইতিমধ্যেই কামরুজ্জামান রিফাত ভাই অনেকগুলো কৌশল সম্পর্কে আলোচনা করেছেন। তো আমি এই কৌশলের ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা একটু মনোযোগী হবেন। সেই সাথে যারা এখানে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব আপনারা নোট করে রাখবেন যে কী কী কৌশলগুলো আমাদের অবলম্বন করা প্রয়োজন কন্টেন্ট লেখার ক্ষেত্রে। ১ নাম্বার হচ্ছে যে আমাদেরকে কন্টেন্ট লিখতে হলে আমাদেরকে যথেষ্ট, বাংলা ভাষা হোক, ইংরেজিতে হোক, যে কোনো ভাষায় আপনি লিখেন না কেন, সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে আমাদেরকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। সেই ভাষায় ব্যাকরণের পাশাপাশি আমাদেরকে শব্দচয়ন, বাক্য গঠন, সঠিক বাক্য প্রয়োগ, বিভিন্ন নতুন নতুন শব্দের ভাণ্ডার, তারপর হচ্ছে এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কেন? যখন আমি শব্দ চয়ন করতে পারবো সঠিকভাবে, ব্যাকরণগতভাবে যখন আমার নির্ভুল হবে কন্টেন্ট, তখন কিন্তু আমার এই কন্টেন্টটা কিন্তু প্রফেশনাল হবে। কিন্তু যদি আমার কন্টেন্টটা ভাষাগতভাবে, ব্যাকরণগতভাবে যদি ঠিক না হয়, তখন কিন্তু যারা ভালো, এই অনলাইন জগতে যারা ভালো কন্টেন্ট পড়ে বা এই সম্পর্কে জ্ঞান রাখে, তারা কিন্তু আমার কন্টেন্ট পড়বে না। কেন পড়বে না? কারণ আমার কন্টেন্টের ব্যাকরণগত অনেক ভুল থাকে, ভাষাগত, শব্দগত অনেক ভুল থাকে। এই জন্য তারা কিন্তু আমার কন্টেন্টে নিয়মিত ফলো করবে না। তার মানে হচ্ছে আমি আমার পাঠক বা কাস্টমারকে ধরে রাখতে পারবো না যদি আমার ব্যাকরণগত এবং ভাষাগত, শব্দগত যদি আমার যথেষ্ট জ্ঞান না থাকে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি? এটার ক্ষেত্রে আমরা 2টা জিনিসের সহযোগিতা নিতে পারি। নাম্বার 1 হচ্ছে আমরা নিয়মিত বই পড়তে পারি। আমরা নিয়মিত যদি বই পড়ি, সেখান থেকে কিন্তু আমরা এই সম্পর্কে সহযোগিতা পাবো। 2 নাম্বার হচ্ছে যেহেতু আমরা ইন্টারনেট ব্যবহার করছি, ফোন ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। এটার জন্য আমরা গুগলে সার্চ করে আমরা শিখতে পারি, বা বিভিন্ন ব্যক্তি যারা আছেন, যারা ভালো কন্টেন্ট লিখেন, তাদের কন্টেন্ট নিয়মিত ফলো করে, তাদের কন্টেন্ট পড়ে আমরা কিন্তু সেখান থেকেও শিখতে পারি। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে কন্টেন্ট লেখার জন্য যে বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে লিখতে হবে। আমাদেরকে প্রচুর পরিমাণে। ধরেন আমি আজকে লেখা শুরু করলাম, আজকেই আমরা প্রফেশনাল কন্টেন্ট লিখতে পারবো এমনটা সম্ভব না। এটা হবে না। কখন প্রফেশনাল হবে? যখন আমি কন্টিনিউ লিখতে থাকবো এবং বারবার সেই কন্টেন্টটা আবার পড়তে থাকবো, বারবার পড়বো, লিখবো কন্টেন্ট, পড়বো, আবার সেটাকে কি করব? সম্পাদন করবো। অর্থাৎ সেটাকে কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কি সংযোজন, বিযোজন করা প্রয়োজন, সেগুলো যখন করব, তখন কিন্তু আমার কন্টেন্টের আস্তে আস্তে ভালো একটা পজিশন চলে আসবে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে কন্টেন্ট লেখার জন্যে সবসময় প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। কারণ হচ্ছে আমি যদি রিসার্চ না করি, গবেষণা না করি, তাহলে কিন্তু আমি কন্টেন্ট লেখার জন্য যেই সমস্ত বিষয় জানা প্রয়োজন, সেগুলো যে সম্পর্কে আমরা জানতে পারবো না। কারণ পৃথিবী হচ্ছে আপডেট, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমাদেরকে আপডেট জ্ঞান রাখতে হবে। এই ক্ষেত্রেও আমরা বই এবং ইন্টারনেটের কি সহযোগিতা নিতে পারি। 4 নম্বর হচ্ছে যে আমাদেরকে, এটা কামরুজ্জামান রিফাত ভাই বলেছেন, যে আমাদেরকে পাঠকের চাহিদার দিকে খেয়াল করতে হবে। পাঠক কেমন লেখা চাচ্ছে, এটার জন্যে আমাকে খেয়াল করতে হবে আমি প্রতিদিন যে কন্টেন্ট লিখছি, সেখানে কেমন কাস্টমার, কেমন কমেন্টস, কেমন পাঠক, তারা কেমন কমেন্টস করছে, বা আমি যদি আমার কোনো প্রোডাক্টের ডিটেলস দিয়ে যদি মার্কেটিং করতে যাই, সেখানে কাস্টমাররা কেমন কন্টেন্ট চাচ্ছে, কেমন প্রোডাক্ট চাচ্ছে, কেমন ডিটেলস চাচ্ছে, এদিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখান থেকে বুঝতে পারবো যে পাঠকের চাহিদা, এদিকে আমাদের খেয়াল করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে ভালো কন্টেন্ট রাইটার হিসেবে তৈরি করার জন্যে আমাদেরকে বিভিন্ন মার্কেট প্লেস, যেমন বলেন আপনার, যারা আমরা ফাইবারে আছি, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার জগতে অনেকে আছে, বা আমরা যদি আরও সহজ করে বলি যে ফেসবুক যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, যেমন ইএমইপি প্ল্যাটফর্ম, এখানেও আমরা যদি সময় দিই, অনেকেই ভালো ভালো কন্টেন্ট লিখে তাদের কন্টেন্টগুলো শিখে আমরা শিখতে পারি। এবং
পাশাপাশি ইএমইপি প্ল্যাটফর্ম এখানে ব্যবস্থা রেখেছে যে 6টা প্রমোশনাল ধাপ রয়েছে, যেখানে আপনি যদি নিজের ভালো মন মানসিকতা, হেল্পফুল মন মানসিকতা দিয়ে যদি লেগে থাকেন, আপনি যদি নিয়মিত কন্টেন্ট লিখেন, আপনি যদি আগ্রহ প্রকাশ করেন স্বেচ্ছাসেবী, তখন কিন্তু ইএমইপি প্ল্যাটফর্মে যে 6টা প্রমোশনাল ধাপ রয়েছে, যে ধাপগুলোর মাধ্যমে উদ্যোক্তাদেরকে প্রমোশন করা হয়ে থাকে, বিভিন্ন কন্টেন্ট লিখে প্রমোশন, সেটা কন্টেন্ট অডিও কন্টেন্ট হয়, ভিডিও কন্টেন্ট হয়, সেখানে রাইটিং কন্টেন্ট হয়, এই বিষয়গুলো যে আছে এগুলোতে আপনি আপনার অবদান রাখতে পারবেন। অর্থাৎ এখানে আপনি নিয়মিত স্বেচ্ছাসেবী দিয়ে আপনি নিজেকে চর্চা করতে পারবেন, নিজের কন্টেন্ট লিখতে লিখতে চর্চা করতে পারবেন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তারপর এই প্ল্যাটফর্মেরই দেখবেন অনেকেই আপনাকে অনেক সময় এই কন্টেন্টের জন্য হায়ার করবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, যেখানে আজকে কামরুজ্জামান রিফাত ভাই আছেন, আমি আছি, আমি এখন পর্যন্ত বহু মানুষকে আমি ফ্রিতে পেজ ক্রিয়েট করে দিছি, লোগো ক্রিয়েট করে দিছি, কভার ফটো ক্রিয়েট করে দিছি অনেক। তো এই যে আমি প্রথমে তাদেরকে ফ্রিতে সার্ভিস দিছি, এটার দেওয়ার মাধ্যমে কি হয়েছে, আমি যখন প্রথমে একজনের পেজ যখন আমি সেট আপ করে দিছি, তখন যে পরিমাণে আমার অভিজ্ঞতা ছিল, যতটুকু আমার কাজের সৌন্দর্য ছিল, পরবর্তী জনকে যখন আমি দিছি তখন তার থেকেও আরও ভালো হয়েছে। তার মানে হচ্ছে যখন আপনি কন্টিনিউ কাজটা করতেই থাকবেন, তখন ডে বাই ডে আপনার উন্নতি হবে। তো এটা হচ্ছে চর্চা ছাড়া আপনি কোনো কিছু ভালো কিছু করতে পারবেন না। তো এই চর্চার জন্যে আপনার যে কোনো জায়গায় সুযোগ হয়, সেখানে আপনি চর্চার জন্য এই জায়গাটাকে বেছে নেন, বিভিন্ন মার্কেট প্লেস। তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস যখন আপনি সেখানে স্বেচ্ছাসেবা দিবেন, এটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনার নেটওয়ার্ক তৈরি হবে। কারণ হচ্ছে আপনি যখন আমাকে সুযোগ দিবেন, আমাকে ফ্রিতে একটা কাজ করে দিবেন, তখন আমার মাধ্যমে আরও 10 জন আসবে আমার কাছে, যারা এই বিষয়ে জানতে চাইবে যে এই কাজটা কোথা থেকে করছে। আমি বলবো যে এটা কামরুজ্জামান রিফাত ভাইয়ের মাধ্যমে করছি, আপনি চাইলে ওনার কাছে করতে পারেন, উনি খুবই স্বল্প মূল্যে আপনাকে কাজটা করে দিবে। তখন এভাবে আপনার মার্কেট তৈরি হবে। 3 নম্বর হচ্ছে যে প্রতিনিয়ত নিজের লেখায় আপডেট আনার চেষ্টা করুন, লেখার মাঝে পরিবর্তন আনার চেষ্টা করুন। আজকে যেভাবে কন্টেন্ট আপনি লিখছেন, আজকে আপনার একটা যে আপনি আজকে সরিষার তেল নিয়ে লিখছেন, আপনি আগামীকালকে যখন আবার সরিষার তেল নিয়ে লিখতে যাবেন, তখন আজকে যে কন্টেন্টটা লিখছেন তার মধ্যে থেকে কিছুটা পরিবর্তন আনেন। অর্থাৎ এইগুলো হচ্ছে কৌশল, যে আপনার কন্টেন্টে কৌশল, এগুলোর মাধ্যমে আপনি কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার পাঠকের চাহিদা ধরে রাখতে পারবেন। তারপর যদি বলি যে আপনি যেটা লেখেন সেটা নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। আপনি সবসময় আরেকজনেরটা কপি করে আরেকজনেরটা করে না। হ্যাঁ, আপনি আরও 10 জনের লেখা পড়ে 10 জনেরটা থেকে আপনি জ্ঞান অর্জন করে আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার কাজে আসবে, তা না হয় কাজে আসবে না। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা যখন কন্টেন্টটা লিখব তখন শব্দের প্রতি খেয়াল করতে হবে, সেখানে যেন খুব কঠিন শব্দ আমরা ব্যবহার না করি, সেখানে খুবই সাবলীল ভাষায় আমরা কন্টেন্ট লিখব। কারণ ফেসবুক হচ্ছে বা এই সাইটগুলো যেটা আছে, এখানে আমার মতো যারা আছে অল্প পড়া জানে তারাও এখানে আসবে, যারা আমার থেকে বেশি পড়া জানে, ভালো জ্ঞান রাখে, তারাও আসবে। এক কথা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে সবার জন্যে, যেহেতু সার্বজনীন প্ল্যাটফর্ম এগুলো, এখানে সব রকম মানুষ আসবে। আপনার কন্টেন্ট এমন হওয়া উচিত যেন এই কন্টেন্টটা সবাই পড়তে পারে, সবাই যেন আপনার পাঠক হতে পারে, সেটা আপনার যে কোনো ভাষায় হোক, ইংরেজিতে হোক, বাংলায় হোক, সব ক্ষেত্রেই। এবং চেষ্টা করবেন আপনার কন্টেন্টে সবসময় কিছু ভিন্নতা আনার জন্য, এবং সেটার জন্য নির্ভুল হওয়ার জন্য আপনাকে বানানের প্রতি খেয়াল রাখতে হবে, লেখার সময় খেয়াল রাখতে হবে, সেটা বারবার পড়তে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, সর্বোপরি যদি বলি যে আমাদেরকে প্রচুর পরিমাণে লিখতে হবে, অনুশীলন করতে হবে, লিখতে হবে। যত বেশি লিখব তত বেশি কিন্তু আমাদের ভালো হবে কন্টেন্ট। তো আমি যদি এটার ক্ষেত্রে একটা উদাহরণ দেই, যে আমাদের কন্টেন্টে এখানে অলরেডি কামরুজ্জামান রিফাত ভাই যেই হুক সম্পর্কে বা হেডলাইন সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন, সেটার আমি একটা উদাহরণ যদি দেই, যে দেখেন এই যে আমি একটা পিকচার দেখাচ্ছি, এটা আমি একজনের পেজ থেকে নেওয়া। ওনার এখানে আমি নিয়মিত এরকম পোস্ট পাই, উনি কিন্তু এখানে খুবই চমৎকারভাবে এমন একটা কন্টেন্ট লিখছেন ছোট্ট করে, যে এটার মাঝে আবার এই যে ইমেজ কন্টেন্ট আছে, দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ইমেজ কন্টেন্ট। আবার এটা হচ্ছে লিখা। তো এখানে লিখছে উনি, নদীর বুকে চর, সিরাজগঞ্জের স্বরের রসমালাই কি আপনাদের পর, কখনোই না, ছুটির দিনে একটু মিষ্টি মুখ করে ফেলুন,
তো এই যে কন্টেন্টটা যে লিখছে এখানে তার পরবর্তীতে ডেলিভারি চার্জ বা ফ্রি দিচ্ছে, তারপর হচ্ছে অর্ডার করার জন্য পেজ ইনবক্স করতে বলছে, এই যে 2টা লাইন যে উনি লিখছেন এটার মাধ্যমে কিন্তু যখন কেউ পড়বে যে নদীর বুকে চর, মানে তখন তার একটা আকর্ষণ থাকবে পরবর্তী পোস্ট পড়ার জন্য, পরবর্তী লাইনগুলো পড়ার জন্য। আবার দেখেন এই যে লেখাটা লিখছে এই লেখার সাথে উনি যে পিকচারটা দিছে এই পিকচারটা দেখেন, মানে হচ্ছে এখানে উনি একটা রুটির উপর এখানে কি শর্ট দিছে, হ্যাঁ। তো এটার মাধ্যমে একটা আকর্ষণীয় একটা ইমেজ কন্টেন্ট দিছে, সেই সাথে একটা চমৎকার মাত্র 3টা লাইনের একটা কন্টেন্ট, 3টা লাইনের একটা কন্টেন্ট। এই কন্টেন্টের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমি যেহেতু এই কন্টেন্টটা যখন পড়তে গেছি বা আমার সামনে আসছে আমি পুরো কন্টেন্টে পড়ছি, কারণ ওই যে শুরুর 2টা লাইন পড়ে আমার কাছে মানে একটা আকর্ষণ তৈরি হয়েছে। তো এরকম যদি আমরা কন্টেন্টের এই বিষয়গুলো, আমি ইতিপূর্বে যে বিষয়গুলো বললাম এবং কামরুজ্জামান রিফাত ভাই যে বিষয়গুলো তুলে ধরলেন, তো এগুলোর প্রতি যদি আমরা কৌশলগতভাবে এভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের যে সম্ভাব্য কাস্টমার বা অডিয়েন্স আছে তাদের কাছে খুব সহজে আমরা পৌঁছাতে পারবো। এখন চলুন আমরা জানি যে কন্টেন্ট আসলে কত প্রকার বা কন্টেন্ট কি, সেগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি। এটা কামরুজ্জামান রিফাত ভাই ইতিমধ্যে বলছেন, আমি তার মাঝে আরও কিছু অ্যাড করে নিচ্ছি যে কন্টেন্ট মূলত হচ্ছে যে লিখিত কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, হ্যাঁ এই 4টা কন্টেন্ট, এই 4টা কন্টেন্টের ভিতরে আরও বহু কন্টেন্ট আছে। যেমন যে ব্লগিং, যারা ব্লগ করি তাদের হচ্ছে ব্লগিং কন্টেন্ট, কপি রাইটিং, ঘোস্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, হ্যাঁ আর্টিকেল, অ্যাসাইনমেন্ট, বিভিন্ন কন্টেন্ট আছে। যেমন ব্লগিং যারা ব্লগ করে তাদের, যারা কপি রাইটিং মানে হচ্ছে যে আমরা সাধারণত যারা উদ্যোক্তারা আছি তাদের, এখানে বিভিন্ন কোম্পানিরা, যারা কোম্পানি আছে বড় বড় কোম্পানি, তারা কি করে তাদের পোস্ট যে নিয়মিত প্রোডাক্ট যে তারা অ্যাডভার্টাইজ করতেছে সেই প্রোডাক্টের ডিটেলস তুলে ধরার জন্যে তারা কন্টেন্ট রাইটিং নেয়। কপি রাইটিং মানে হচ্ছে যে তারা আপনাকে বলবে যে সরিষার তেল, আপনার কী করতে হবে, এই সরিষার তেলে কী উপকারিতা অপকারিতা, এখানে কতটুকু পরিমাণে সরিষাল আছে একটা বোতলে, এটা দিয়ে কত টাকা প্রাইস, হ্যাঁ এই বিষয়গুলো তুলে ধরে তারা কী করবে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করবে। এটা হচ্ছে কপি রাইটিং। ব্লগিং মানে তো আমরা জানি ব্লগ বিভিন্ন বিষয়ে, সেটা আপনার ফানি ব্লগ হয়, শিক্ষণীয় ব্লগ হয়, বিভিন্ন ব্লগ হয়। তারপরে আপনার এই যে ঘোস্ট রাইটিং, অনেক লেখক আছে তারা কি করে আপনার মতো আমার মতো যারা কন্টেন্ট লিখতে পারে ভালো, তাদেরকে বলে, তাদেরকে পুরো একটা গল্পের সারমর্ম বলে দেয়, বলে দিয়ে বলে যে এইভাবে একটা বই লিখতে বা একটা বিভিন্ন বিষয় লেখার জন্য বলে। এটা হচ্ছে ঘোস্ট রাইটিং। তো স্ক্রিপ্ট যেটা, এটা আমরা জানি বিভিন্ন নাটক মুভির বিভিন্ন রাইটিং থাকে। তারপর রিভিউয়ের আপনার ক্ষেত্রেও বিভিন্ন কোম্পানিগুলো ওই যে যেটা বললাম যে একটা তেল দিছে, তেলের বিভিন্ন ডিটেলস তুলে ধরে আপনি পোস্ট করলেন, এরকম ইনফরমেশন, অ্যাসাইনমেন্ট, এই বিষয়গুলো থাকে। তো এইগুলোর প্রচুর চাহিদা আছে। তবে এই চাহিদার ক্ষেত্রে আমাদেরকে এই মার্কেটে টিকে থাকার জন্য বা নিজেকে প্রস্তুত করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে প্রচুর চর্চা করতে হবে। তারপরে যদি আসি যে কন্টেন্ট রাইটিং ভালো করার কিছু নিয়মাবলী, আমাদেরকে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে একটু খেয়াল করব। এটার পর আজকের মতো আমাদের প্রশিক্ষণটা শেষ হয়ে যাবে। তো যে কন্টেন্টের উদ্দেশ্য ঠিক করতে হবে। আমরা যখন কন্টেন্ট লিখতে যাব, যে কন্টেন্টের মাধ্যমে আমি আসলে কাউকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কি লিখতেছি কিনা, কারো সমস্যা সমাধান করার জন্য লিখবো কিনা, কাউকে আমার কন্টেন্ট থেকে শিখতে পারবে এরকম কিছু লিখবো কিনা, এখানে আমার উদ্দেশ্য ঠিক রাখতে হবে যে আমি কন্টেন্টটা মূলত কী জন্য লিখছি। 2 নম্বর হচ্ছে যে কন্টেন্ট সম্পর্কে আমাকে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে নিতে হবে একটা কন্টেন্ট লেখার আগে। তারপর হচ্ছে যে কন্টেন্ট এটা কাদের জন্য লিখব, এখানে আপনার কম বয়সী বাচ্চাদের জন্য লিখব নাকি মধ্যবয়সী যারা তাদের জন্য, নাকি বয়স্কদের জন্য লিখব, এরকমের সাথে মিল রেখে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে। আমাদের কন্টেন্ট লেখার ক্ষেত্রে যেটা যে রিফাত ভাই বললেন যে হেডলাইনের প্রতি আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। এই হেডলাইনের ব্যাপারে আমি একটু পরে একটা বিষয় আপনাদেরকে দেখাবো। আর 4 নম্বর হচ্ছে যে কন্টেন্টের মূল বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসা যাবে না। যেমন আজকে আমাদের মূল বিষয় কি, কন্টেন্ট রাইটিং প্রশিক্ষণ সম্পর্কে আমরা বেসিক সকল ধারণা নিব। এখন যদি আমি এখানে কন্টেন্ট রাইটিং বিষয়ে আলোচনা না করে যদি আমি মার্কেটিংয়ে আলোচনায় চলে যাই, তাহলে কি আমার মূল বিষয় থেকে বের হয়ে গেলাম। মানে হচ্ছে আমি যখন কন্টেন্ট লিখতে যাব আমার অনেকগুলো বিষয় চলে আসবে, সেগুলো থেকে না, সেগুলোর দিকে নজর না দিয়ে আমাদেরকে মূল কী বিষয় আমি লিখছি সেই মূল বিষয়ে আমাদেরকে স্থির থাকতে হবে কন্টেন্ট ভালো করার জন্যে।
তারপরে এই কন্টেন্টটা অডিয়েন্সের কী কাজে আসবে, তারা এটা থেকে উপকৃত হতে পারবে কি না। তারপর হচ্ছে কন্টেন্টটা আমাদের অবশ্যই গঠনমূলক হতে হবে, পরিষ্কার হতে হবে। অনেক সময় আমরা কন্টেন্ট লিখি যে এত বড় একটা কন্টেন্ট লিখছি, এখানে সবটা একসাথে গুলাই ফেলছি, আলাদা ভাগ নাই, আলাদা প্যারা ভাগ করা নাই। তো এইগুলো যদি আমরা একটু ভাগ করে যদি আমরা লিখি গঠনমূলক পরিষ্কার করে, তাহলে সহজে আমাদের কন্টেন্টগুলো অনেক লম্বা হইলেও পাঠক পড়বে, তারা আমাদের এই কন্টেন্টগুলো পড়বে। তারপর হচ্ছে নিজের কন্টেন্টটা সর্বোপরি যেটা বলছিলাম যে নিজের কন্টেন্ট বারবার পড়তে হবে আমাদেরকে। যখন বারবার পড়ব তখন যতবার পড়ব ততবার দেখবেন এটার মধ্যে নতুনত্ব আসবে, এটা আরও ভালো হবে। তো এই ছিল আজকের কামরুজ্জামান রিফাত ভাই যে বিষয়গুলো তুলে ধরলেন এবং আমি যে বিষয়গুলো তুলে ধরলাম। আশা করছি আপনারা এখান থেকে সারমর্মটাও বুঝতে পারছেন। আমি যদি আবারও বলি যে কন্টেন্ট রাইটিং ভালো করার যে নিয়মগুলো বললাম, যে আপনারা নোট করছেন হয়তোবা, কন্টেন্টের উদ্দেশ্য ঠিক রাখবেন, কন্টেন্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে, কাদের জন্য লিখব সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কন্টেন্ট এর যে থাকবে, আউটলাইন বা হেডলাইন থাকবে, সেটা আগে থেকে ঠিক করতে হবে। যখন আমরা আগে থেকে হেডলাইনটা ঠিক করে নিব, তখন কিন্তু পরবর্তী কন্টেন্টটা খুব সুন্দরভাবে চলে আসবে, আমরা লিখতে পারবো। মূল বিষয় থেকে আমাদের বের হওয়া যাবে না, মূল বিষয় স্থির থাকতে হবে। এবং কন্টেন্টটা কাদের কাজে আসবে, আমার পাঠকদের কাজে আসবে কিনা এই বিষয়ে খেয়াল রেখে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে। নিজস্ব স্টাইলে লিখতে হবে, সহজ ভাষায় লিখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের, আশা করছি যে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা আমাদের যে পণ্যগুলো আছে সেগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে ফানি পোস্টের মাধ্যমে কন্টেন্ট লিখে, গল্প আকারে কন্টেন্ট লিখে, প্রশ্ন উত্তরের মাধ্যমে কন্টেন্ট লিখে, বিভিন্নভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারের কাছে উপস্থাপন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। যদি এখন কারো আজকের এই কন্টেন্ট যে প্রশিক্ষণ ছিল এই বিষয়ে কারো কোনো যদি